হ্যালো ফ্রেন্ড, আমরা সাধারণত তারুণ্যতা বজায় রাখতে সকলে চেষ্টা করি, তাই নাকি? বা আমাদের আফটার 30 ইয়ার্স আমরা দেখে নিই স্ক্রিনে, ঠিক আছে? আফটার 30 ইয়ার্স আস্তে আস্তে দেখুন একটা রেখা নিচে নেমে এসছে 60 পর্যন্ত। ইয়াং স্কিন, এজ স্কিন, তার মানে হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের স্কিনের মধ্যে এরকম ভাঁজ আসবে, বলি রেখা আসবে। আর তারুণ্যতার ছাপ হচ্ছে স্কিন একদম মোলায়েম, মসৃণ, কোনো রাত থাকবে না। এটা হচ্ছে ইয়াং স্কিন। আর আমরা সকলেই চাই ইয়াং হয়ে বেঁচে থাকি, ঠিক নয় কি? তো এটার কারণটা কি, বা এটা কি করেই আমরা তারুণ্যতা বজায় রাখবো, সেটাই আজকে আপনাদের কাছে এসেছি। শেষকালে থাকবে একটা বোনাস টিপস আপনাদের জন্য। চলুন প্রথমে জেনে নিই, এই যে মনে করুন আমি যে রুমটার মধ্যে রয়েছি, এই রুমটা তৈরি ইট দিয়ে, ইট বা ব্লক দিয়ে তৈরি। ঠিক সময় আমাদের যে শরীরটা আছে, এই শরীরটাও ব্লক দিয়ে তৈরি। কি ব্লক? না, কোলাজেন নামক এক প্রোটিন দিয়ে তৈরি। আমাদের দেহের 3 ভাগের 1 ভাগ হচ্ছে কোলাজেন নামক প্রোটিন দিয়ে তৈরি। তো কোলাজেন প্রোটিনটা কি সেটা জানা উচিত, তাই নয় কি? তো কোলাজেন হচ্ছে একটা তন্তু, ফাইবার প্রোটিন, পেপটাইডস, অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে লম্বা পাতলা একটা সূক্ষ্ম তন্তুময় একটা প্রোটিন। এই প্রোটিনটা আমরা সাধারণত যদি একটু দেখি, আমার এই ছবিটা দিয়ে আমরা দেখে নিই একটু ভালোভাবে, যে এখানে যে দেখুন এটা হচ্ছে মানে একটা উপরের স্তর, তারপর এপিডার্মিস, এটা ডার্মিস, এটা হচ্ছে হাইপোডার্মিস, এটা মাসল। এই ডার্মিস অঞ্চলে কিছু রেখা, তন্তুময় কিছু কিছু স্থিতিস্থাপকময় কিছু যৌগ আছে, এগুলোকে বলা হয় কোলাজেন। এর সঙ্গে ইলাস্টিন থাকে, ইলাস্টিন নামক আরও একটি ফাইবার, এবং সেটা ফাইব্রোব্লাস্ট এর সঙ্গে একসঙ্গে বাইন্ড হয়ে এটা একটা স্থিতিস্থাপক নমনীয় একটা পেশি তৈরি করে। এটা হচ্ছে কোলাজেন। তো আমাদের দেহে যখন কোলাজেন কম হতে শুরু করে, ভেঙে যায়, 30 বছরের পর থেকে শুরু হয় এটা, তখন কি হয়, আমাদের দেহের মধ্যে বলিরেখা দেখা যায়, স্কিনগুলো এবড়ো খেবড়ো, রিঙ্কল, অ্যাকনি, মানে ব্রণ, লাইন, ফাইন লাইন, এগুলো দেখতে পাওয়া যায়। শুধু তাই নয় কি, আরো অনেক কিছু দেখা যায়। তো তার আগে বলে নিই, ছবিতে আসুন আপনারা, যে প্রথমে যেটা বলছিলাম স্ট্রাটাম কর্নিয়াম, এটা হচ্ছে ডেড স্তর। এইটা স্তরটা মোলায়েম, তার নিচে থাকে এপিডার্মিস, তার নিচে ডার্মিস। এই ডার্মিস অঞ্চলে আমাদের কোলাজেন ও পেপটাইড যে প্রোটিন তন্তুগুলো আছে, সেইগুলো দিয়ে এটা একটা বিল্ডিং তৈরি হয়। এটা হচ্ছে স্থিতিস্থাপক নমনীয়। তারপরে হাইপোডার্মিস, মাসল। তো এইখানে যদি কোলাজেন এবং ইলাস্টিন ফাইবার, যেটা ফাইব্রোব্লাস্ট রিসেপ্টর দিয়ে তৈরি করেছে, এই বিল্ডিংটা তৈরি করেছে, সেটাতে ভেঙে যায়, তাহলে দেখুন কোলাজেনগুলো ভেঙে গেছে। ভেঙে যে এই যে স্ট্রাটাম কর্নিয়ামটা দেখুন এবড়ো খেবড়ো হয়েছে, এটি হচ্ছে এজিং বা ডায়াবেটিক স্কিন। তো এই কোলাজেন যদি আমাদের দেহে কম হতে শুরু করে, তাহলে কি কি রোগ দেখা যায় বা কি হয়? শুধু কিন্তু ত্বক না, আমরা বলছি যে তারুণ্যতা মানে কি স্কিনটা খুব গ্লো, এটা কিন্তু তারুণ্যতা নাই। আমাদের পেশি, আমাদের টেন্ডন, আমাদের অস্থি, আমাদের মানসিক চাপ, এই সবগুলোকে নিয়েই তারুণ্যতা। তো আসুন আমরা দেখে নিই একটু। যদি আমাদের কোলাজেনগুলো ভেঙে যায়, তখন কি হবে? সার্কোপেনিয়া হতে পারে, অস্টিও আর্থাইটিস হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, রিউমেটেড আর্থাইটিস হতে পারে, মেন্টাল স্ট্রেস হতে পারে, যেটাকে আমরা মানসিক চাপ বলি, টেন্ডিনোপ্যাথি হতে পারে, ডায়াবেটিস হতে পারে, বা মনে করুন স্কিন এজিং, যেটা আমি এক্ষুনি বলছিলাম, যে আমাদের বলি রেখা, ফাইন রেখা, রিঙ্কল বা অ্যাকনি, এগুলো থাকবে আমাদের দেহের মধ্যে। স্কিনগুলো একটু কুঁচকে যাবে, স্কিনগুলো একটু খসখসে ভাব দেখা যাবে, মোলায়েম থাকবে না, মসৃণ থাকবে না। তো এগুলো হচ্ছে কোলাজেনের একটা প্রভাব। কোলাজেন যদি ডিনেচার্ড হয় বা কোলাজেন যদি ভেঙে যায়, কোলাজেন যদি আমাদের দেহে কম পরিমাণ উৎপন্ন হয়, কোলাজেন যদি আমরা দেহেতে না পাই, যেহেতু বলেছি যে দেহের 1/3 হচ্ছে কোলাজেন প্রোটিন দিয়ে তৈরি, ঠিক নয় কি? তাহলে দেখুন এই সমস্ত রোগগুলো আমাদের ক্ষেত্রে আসতে পারে। কোলাজেন আমরা গ্রহণ করতে পারি। আধুনিক যুগে মনে করুন যে আমরা কোলাজেন পাউডার বা মাস্ক বা কোলাজেন সিরাম এটা গ্রহণ করছি, কিন্তু এটা কি আমাদের দেহের জন্য খুব ভালো? এর ফলে কিন্তু আরো অন্যান্য রোগ আসতে পারে। আমরা যদি মনে করি যে ঈশ্বর প্রদত্ত যে আমাদের শরীর, তাতে যদি আরো বেশি করে আমরা তারুণ্যতা রাখতে চাই, তার কি ক্ষতি হতে পারে? না, ঘরোয়া কোনো টিপস যা আমাদের আশেপাশে পরিবেশের মধ্যে প্রচুর পরিমাণ পাওয়া যায়, সেগুলোর সাথে যদি কোলাজেনকে আমরা বাড়াই, কোনটা সঠিক, তাই নয় কি? সেটা আসি আলোচনা। দেখুন আমরা স্ক্রিনে যাই, এখানে যেমন একটা জায়গায় আছে গোল্ড কোলাজেন,
আমরা ইনটেক করলাম, ডাইজেশন হলো, অ্যাবজর্পশন হলো, তারপর সেটা ডিস্ট্রিবিউশন হয়ে গেল ব্লাড ভেসেলের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে। তো এই যে শরীরের মধ্যে গেল, এই কোলাজেন পেপটাইডস 3 অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে আর যে রিসেপ্টর আমি আগেই বলেছি যে ফাইব্রোব্লাস্ট রিসেপ্টরের সঙ্গে একসঙ্গে বাইন্ডিং হয়ে এই কোলাজেন বিল্ডিংটা তৈরি করে, যেটা আমাদের দেহকে নমনীয় করে, স্কিনকে গ্লোয়িং করে, স্কিনকে খুব ভালো রাখে। এটা একটা প্রসেস, এটা আমরা আধুনিক যুগে সবাই এটা ব্যবহার করার চেষ্টা করছি। আমরা সাধারণত কোলাজেনকে বাড়ানোর জন্য কোলাজেন পেপটাইডস বা ইলাস্টিন ফাইবারস এটাকে বিল্ড করার জন্য আমরা একটু রান্নাঘরের দিকে প্রবেশ করব বা আমাদের আশেপাশের পরিবেশে প্রবেশ করব। সেখান থেকে আমরা কোলাজেনকে যদি গ্রহণ করতে পারি তাহলে কি আমরা তারুণ্যতা বজায় রাখতে পারবো কিনা সেটা নিয়ে আলোচনা। গবাদি জাতীয় পশু যেগুলো রয়েছে, গরু, ছাগল, ভেড়া, মহিষ, এগুলোর তো এগুলোর যে বোন, এই বোন বা মনে করেন পোলট্রি জাতীয় যে সমস্ত প্রাণী আছে তাদের স্কিন বা ফিশ, মাছের যে সমস্ত আদার যে সমস্ত তৈলাক্তগুলো আছে, ফ্যাট জাতীয় পদার্থগুলো আছে, এইগুলো থেকে আমরা কিন্তু কোলাজেন পেতে পারি। সেই কোলাজেনটা কিন্তু খুবই ন্যাচারাল। সেই কোলাজেনটা ফার্মান্টেশন হয়ে এনজাইমের সহায়তায় তারা ভেঙে যে পেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিডে, তো সেগুলো যদি আমরা কোলাজেন পেপটাইডস সেটাকে আমরা গ্রহণ করলাম, খেলাম, খাওয়া দাওয়ার পর সেটা ডাইজেস্ট হলো, ডাইজেস্ট হওয়ার পর অ্যাবজর্পশন হবে কোথায়? ক্ষুদ্রান্তে, বৃহদান্তে, মানে কোলনে। অ্যাবজর্পশন হওয়ার পর, শোষণ হওয়ার পর সেটা প্রথম আছে লিভারের মধ্যে। লিভার কি করে? সেটাকে পাস করে ব্লাড সার্কুলেশনের মধ্যে। সেই ব্লাড সার্কুলেশনের মধ্যে দিয়ে কোলাজেন পেপটাইডস গুলো যে পৌঁছায় আমাদের স্কিনের মধ্যে, কোথায়? ডার্মিস অঞ্চলে। সেখানে তারা বিল্ড করে কোলাজেন অ্যান্ড ইলাস্টিন অ্যান্ড ফাইব্রোব্লাস্ট রিসেপ্টরকে নিয়ে। তখনই আমাদের ত্বকগুলো নমনীয়তা আসে, গ্লো করে, রিঙ্কেল ফ্রি হয়, অ্যাকনি আসে না, ফাইন লাইন আসে না। এটা তাহলে কোথা থেকে পেলাম? আমরা পেয়েছি কোথায়? যেমন গবাদি পশুর হাড়ের ঝোল খাওয়া। আমরা সাধারণত পোল্ট্রি জাতীয় পশুগুলোর চামড়াগুলো ফেলে দিই না, ফেলা যাবে না, ওই স্কিনগুলো আমাদের দরকার, ওগুলো আমাদেরকে খেতে হবে, তার মাধ্যমে পেতে পারি। আর যেমন মনে করেন ফিশ বললাম, যে সমস্ত ফিশে বেশি অয়েল আছে, তৈলাক্তময়, সেই ফ্যাট জাতীয় ফিশগুলো খেতে হবে, সেখান থেকে আমাদের কোলাজেন পাবো। এটা খুবই সাধারণ ন্যাচারাল ঘটনা, এগুলো কিন্তু আমরা এড়িয়ে যাই। সাধারণত আমরা হাড়ের ঝোল খাই না, কারণ মজ্জার ভেতরে যে ফ্যাট থাকে, হাড়ের ভেতরে ফ্যাট থাকে অস্থির, সেই ফ্যাটটা আমাদের খুব প্রয়োজনীয় জিনিস। এটা একটা দিক। নেক্সট দিকে আসি আপনাদের জন্য। দেখুন, আমি প্রথমেই বলেছি যে অস্টিও আর্থাইটিস, অস্টিওপোরোসিস, এই সমস্ত রোগগুলো দেখা যায়। হয় কি, আমাদের যে সমস্ত জয়েন্টগুলো আছে, যেমন হাঁটু, এই জয়েন্টগুলোতে কি হয়, ফ্লুইডগুলো থাকে, সেই ফ্লুইডগুলো কম হয়ে যায়, হয়ে যাওয়ার ফলে অস্থির মধ্যে ঘর্ষণ হয়। ঘর্ষণে অস্থিগুলো, এটা বলে অস্টিও আর্থাইটিস, অস্থিগুলো ভেঙে ভেঙে যায়, ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র হয়ে যায়, অস্টিওপোরোসিস বা বাত, এইগুলো আসে। তো এইগুলো কি করে আসে? একটু স্ক্রিনে আসি, আমরা দেখে নিই আমরা যে এই আর্থাইটিস, আমরা যদি পেপটাইডস, কোলাজেন পেপটাইডসগুলো আমরা ভক্ষণ করি, সেগুলো যদি কোলনে বা ক্ষুদ্রান্ত মধ্যে অ্যাবজর্পশন হয়, ব্লাড সার্কুলেশনের মধ্য দিয়ে ওই সমস্ত অস্থির মধ্যে চলাচল করে। সেখানে কি করে, যে কোলাজেন পেপটাইডসগুলো ওখানে যে হিলিং করে, মানে কি, যেগুলো ক্ষত হয়েছে বা অস্থিগুলোকে আরো পুনরায় কোষগুলোকে নির্মাণ করে, তার ফলে কি হয়, আমাদের রিপেয়ার করে, জয়েন্টগুলোকে সুন্দরভাবে রিপেয়ার হয়ে যায়। তার মানে আমাদের হাঁটুর ব্যথা, কনুইয়ের ব্যথা, যে কোনো গাঁটের ব্যথা, সেটা কসরুকা হোক, যেখানে হোক না কেন, সেগুলোকে হিলিং করতে, সেগুলোকে ভালোভাবে রিপেয়ার করতে কিন্তু কোলাজেন খুব অতি আবশ্যিক প্রয়োজন। আমরা সাধারণত হাঁটুর ব্যথা হলে, অস্টিও আর্থাইটিস, অস্টিওপোরোসিস বা রিউমেটয়েড আর্থাইটিস হলে সাধারণত আমরা ঔষধপত্র খাই, কিন্তু কোলাজেন একটা অতি আবশ্যক প্রয়োজন। এটা প্রাণীয় থেকে কোলাজেন বলেছি, এবার আসি আমরা উদ্ভিজ থেকে। কোলাজেন আমরা আমলকি আমাদের ঘরের মধ্যেই থাকে, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সম্পূর্ণ, ভরপুর একদম, যেমন কমলা লেবু। তো এই আমলকি এবং কমলা লেবু রস পান করা, চিবিয়ে খাওয়া, আমলকি শুকনো খাওয়া লবণ দিয়ে, প্রতিদিন আমলকি খান একটা করে, আপনার কোলাজেন গঠন হতে বাউন্ড। নেক্সট আসি, মনে করুন হলুদ। আমরা হলুদকে খুব দূরে সরাই, হলুদ রান্নাতে ইউজ করি না, তা করলে চলবে না। আপনি ঘুমাবার আগে 1 চিমটি হলুদ
আপনি 1 কাপ দুধে বা 1 গ্লাস দুধে ফেলে দিন এবং তার সঙ্গে আপনি 2.5টা গোলমরিচ চিবিয়ে খান এবং দুধটা পান, হলদি সমেত দুধ পান করুন। কিউকারমিন থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট সম্পন্ন, ভরপুর হলুদ, এটা কোলাজেন তৈরি করে। এটা আমরা জানি না, আমাদের রান্নাঘরে থাকে এগুলো। নেক্সট আসি, মনে করুন ঘি, যেটা আমরা সাধারণত খাই না। এখন আধুনিক জগতে বিভিন্ন ধরনের অয়েল এসেছে। না, ঘি খাবো। ঘি কীভাবে খাবো? আমরা গরম জল বা গরম কফির মধ্যে 1 চামচ ঘি দিয়ে খেতে পারি, ভাতের সঙ্গে ঘি খেতে পারি, কোনো রুটির সঙ্গে ঘি খেতে পারি। এটা কিন্তু পিওর ঘি হতে হবে, এটাও কোলাজেন আপনাদের উৎপন্ন করে। এছাড়াও মনে করুন আমরা দারুণ একটা ভরপুর অ্যান্টিঅক্সিডেন্টে ভিটামিন এ এবং ভিটামিন ই এবং ফ্যাট, এটা হচ্ছে তিল। এই তিলকে আমরা খাই না। তিল ভেজে খাওয়া যায়, তিল গুঁড়ো করে খাওয়া যায় রান্নার সঙ্গে, তেল খাওয়া যায়। এটা শুধু ত্বক না, এটা চুলেরও স্বাস্থ্য রক্ষা করে। তিল খুব দুর্দান্ত পরিমাণে একটা ভাইটাল অয়েল ফর হেয়ার গ্রোথ। তো তিল ব্যবহার করতে পারেন। আরেকটা হচ্ছে অশ্বগন্ধা, যেটা বুস্টার একটা আমাদের কোলাজেন তৈরি করার জন্য। কিরকম না, আপনি যখন দুধ খাবেন, 1 গ্লাস দুধ খান, সেই দুধেতে আপনি 1 চামচ অশ্বগন্ধা গুঁড়ো ফেলে দিন, দিয়ে গুলে নিন, সেই দুধটা পান করুন। দুগ্ধজাতীয় পদার্থ, দুধ, ঘি, এগুলো তো কোলাজেন উৎপন্ন হয়। মাংস, এর তো কোলাজেন উৎপন্ন হয়। সবজি, অনেক রকম সবজি আছে, সেই সবজিতে কোলাজেন উৎপন্ন হয়। যেমন ব্রকলি আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, বিনস আছে, গাজর, বিট, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, ভিটামিন সি এ ভরপুর। এগুলো আপনি খান। তাজা সবজি, সিজনাল সবজি, ফল, এগুলো খান। তাহলে কি হবে, আপনি কোলাজেনটা বৃদ্ধি করতে পারবেন। তাহলে আপনার তারুণ্যতা বজায় থাকবে, ত্বক গ্লোয়িং হবে। আমরা স্কিনে আসি, দেখে নিই। তাহলে কোলাজেন যদি আমরা এইভাবে তৈরি করতে পারি দেহেতে, তাহলে কি হবে, ইমপ্রুভ স্কিন, ইলাস্টিসিটি বাড়বে, স্থিতিস্থাপকতা বাড়বে। আপনাদের রিঙ্কেল মানে বলিরেখা এবং ফাইন লাইনগুলো দূরীভূত হয়ে যাবে। আর কি, নতুন নতুন স্কিন সেল তৈরি হবে এবং যদি ক্ষত হয় তাহলে সেটাকে রিপেয়ার করার চেষ্টা করবে। আর একনি থাকবে না, ব্রণ থাকবে না, কোনো স্পট থাকবে না মুখে। একটা হেলদি, একটা স্বাস্থ্যসম্মত একটা স্কিন তৈরি হবে। সর্বশেষে একটা কথা বলবো, আমাদের দেহে 65 থেকে 70% জল থাকে। খেয়াল করুন, আমরা শীতকালেতে স্কিন শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায়, কিন্তু বর্ষাকাল বা গ্রীষ্মকালে আমাদের স্কিন গ্লোয়িং হয়। কেন? ঘাম দেয়, মানে কি, জলীয় ভাগটা বেশি থাকে। তাহলে কি করতে হবে আমাদেরকে না, লাস্ট আপনাদেরকে বলেছিলাম একটা বোনাস টিপস বলবো, সেটা হচ্ছে 10 থেকে 12 গ্লাস প্রতিদিন জল পান করুন এবং 7 থেকে 8 ঘন্টা ঘুমান। তাহলে মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। দেহে জলের মাত্রাটা হাইড্রেট করবে দেহকে, সেটা হচ্ছে জল। সেই জল আপনি 10 থেকে 12 গ্লাস জল পান করুন, তাহলে কিন্তু আপনি তারুণ্যতাকে ধরে রাখতে পারবেন। তাহলে কোলাজেনকে গঠন করতে, দেহকে সুস্বাস্থ্য বজায় রাখতে, তারুণ্য রাখতে জল অতি আবশ্যিক প্রয়োজন। 10 থেকে 12 গ্লাস এবং 7 থেকে 8 ঘন্টা ঘুম। যখন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে এসে যাবো।